আনা উহিব্বুকা ইয়া কালবি। ইয়া কাল্লবি। তখন আইজান বলল। আমি যদি তোমার জীবন হই তাহলে তুমি আমার হৃদয়। আইজান ইরজার দুহাত শক্ত করে ধরে বলল। সত্যি হয়তোবা আমি আমার বন্ধুর কথাই প্রলোভিত হয়েছিলাম, তবে আমি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার অনুভূতিটা নিতে চাইছিলাম। প্রিয়, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার অনুভূতি নাকি জীবনের সেরা অনুভূতি? ইরজা কিছু বলল না, মুচকি হাসলো। তখন আইজান বলল। শুভ্র পরি, তুমি গহীন অনুভব, তুমি আমার জীবনের সুখ শান্তি। আপনিও আমার গহীন অনুভব। কয়েকদিন পর। এখন তুমি বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? বাবা, পড়াশোনা তো ভালোই চলছে, তবে তবে কি? ভাবি কি আর পড়াশোনা করবে না? না মানে অনেক দিন তো হলো ভাবি আমাদের বাড়িতে এসেছে, কিন্তু কখনো পড়াশোনার কথা শুনলাম না। তখন আইজান দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন। তোর ভাবির পড়াশোনা শেষ আরও 1 বছর আগে। তোর ভাবিকে দেখতে ছোট দেখা গেলেও সে কিন্তু ছোট নয়, তোর থেকে 6 বছরের বড় ইরজা। এ কথা শুনে যেন ইস্তিয়াক আর আয়েশা চৌধুরী ছাড়া সকলের মাথায় বাজ পড়ল। তখন ফায়জা অবাক হয়ে বলল। কি বলছো? ভাবি আমার থেকে 6 বছরের বড়, কিন্তু আমি তো মনে করেছিলাম আমার থেকে 2 বছরের বড় হবে। তা তোর ভাবি কোথায়? রুমে আছে। আজকে বোধ হয় ভাবির মনটা একটু খারাপ, সকাল থেকেই কেমন যেন চুপচাপ। আচ্ছা, আমি দেখছি। আইজান রুমে গিয়ে দেখলো ইরজা চুপ করে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। এই ভেবে আইজান আস্তে আস্তে হাঁটতে লাগলো, যাতে ইরজার ঘুম ভেঙে না যায়, কারণ ইরজা খুব ঘুম পাতলা। সবেমাত্র আইজান হাতের ঘড়িটা খুলেছে। তখন ইরজা বলল। শুভ্রপরীর প্রেমিক পুরুষ কি আজ তার শুভ্রপরীকে নির্জনে হাঁটতে নিয়ে যেতে পারবে? তার শুভ্রপরীকে যে ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরেছে, তার শুভ্রপরী যে প্রেমিক পুরুষের সাথে সব বিষণ্ণতা মুছে ফেলতে চাইছে, প্রেমিক পুরুষ কি তার সঙ্গ দিবে? তখন আইজান মুচকি হেসে ইরজার দিকে এগিয়ে এসে বলল। শুভ্র পরীর জন্য যে তার প্রেমিক পুরুষ সব করতে পারে, তাহলে সে কি আর এইটুকু করতে পারবে না? ইরজা কিছু বলল না। তখন আইজান আবার বলল। আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো। আপনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি কখনো ঘুমিয়েছি? মন খারাপ? হুম, আজকে তো আমাদের খুশির দিন। বাবার হত্যাকারী যে আজ জেলের ভেতর। আচ্ছা, আপনারা শরীফুল আলমকে অনেক মেরেছেন, তাই না? হুম, আমি মারিনি, তোমার ভাইয়েরা মেরেছে। আর বলেছে তোমার পক্ষ থেকেও নাকি তারা মেরে দিয়েছে। তুমি নাকি বলেছো তোমার পক্ষ থেকে মারার জন্য। কারণ সেদিনের অ্যাক্সিডেন্টের পেছনে ওনার হাত ছিল। তাই ওনার কত বড় সাহস আপনাকে আঘাত করে, তার উপর ও আমার বাবাকে মেরেছে। ওকে কি করে ছাড়তাম আমি? শুধু আমি যেতে পারিনি ওখানে, না হলে ওকে কি করতাম আমি নিজেও জানি না। রিল্যাক্স ইরজা, এমনিতেও সে ছাড় পাবে না। আচ্ছা, খুনটা কি শরীফুল আলমই করেছিল নাকি আরো কারো হাত আছে? উনি সব দোষ স্বীকার করেছেন। উনি ছিলেন, ওনার সাথে আর কেউ ছিল না। আর অ্যাক্সিডেন্টের সেদিন ফোন উনি দিয়েছিলেন, ভয়েস চেঞ্জ করে কথা বলেছেন আমাদের সাথে। তার মানে সব দিক থেকে একমাত্র উনিই দোষী। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। যাক, বাদ দিন, আমাদের ওপর থেকে সব চিন্তা সরে গেল। এখন আমি ভাইরা একটা নর্মাল জীবন কাটাতে পারবো। সেদিন আপনারা না থাকলে তো বাবার সাথে আমিও আল্লাহর কাছে চলে যেতাম। আচ্ছা বাবা, বলবো না, বলছি সেদিন আমি আর বাবা। ফ্ল্যাশব্যাক। বাবা, তুমি তাড়াতাড়ি ভাইয়াদের বাড়ি আসতে বলো। সব সময় এত কিসের কাজ বলো তো? আমি এসেছি কয়েক মাস হলো, আর ভাইদের দেখো। মেয়ের কথা শুনে আজাহার মির্জা হেসে বলল। কেন মা, তোমার ভাইদের লাগবে কেন? তোমার বাবা কি তোমায় সময় দিচ্ছে না? ব্যাপারটা তেমন না বাবা, আমি তোমাদের সবার সাথেই সময় কাটাতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আজ তো তুমি আর আমি ছাড়া আর কেউ বাড়িতেও নেই। কে বাড়িতে নেই যখন, তখন চলো আমি আর তুমি মিলে আজ রান্না করি, তোমার ভাইদের সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাইদের সাথে মিস্টার আইজানও আসবে নাকি? বোধহয় আসবে। আচ্ছা চলো এখন রান্না শুরু করি। দুই বাবা মেয়ে মিলে রান্না শুরু করলো। ইরজার মা মারা যাওয়ার পর আজহার মির্জা আর বিয়ে করেননি, কারণ তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন।
রান্না বান্নাও তিনিই করতে পারে। দুজনে মিলে রান্না শেষ করে উপরে গেল। ইজা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো ওর বাবা আগে থেকেই বসে আছে। আজহার মির্জা মেয়েকে কাছে ডেকে বলল, আইজানের ব্যাপারে তোমার কি মত? আমাদের বিয়েটা কিন্তু ছোটবেলায় ঠিক করা হয়েছিল, যদিও ইস্তিয়াকের সাথে আমার যোগাযোগ নেই। না থাকলে কি হবে, আমি আমার কথা রাখবো, কিন্তু তুমি যদি মত না দাও তাহলে অন্য কথা। তখন ইজা বলল, মিস্টার আইজান যেমন ছেলে, যে কোনো মেয়ে ওনার জীবনসঙ্গী হতে চাইবে। ওনাকে আমারও ভালো লাগে, কিন্তু বড় বাবার কি তোমার কথা মনে আছে? সে হয়তো কাজের চাপে ভুলে গেছে। সমস্যা নেই, তাতে কি হয়েছে, আমি তো মনে রেখেছি। তুমি জানলে কিভাবে মিস্টার আইজানি বড় বাবার ছেলে? ওর বাবার আর ওর নাম দেখেই। তাছাড়া ইস্তিয়াকের সাথে ওর চেহারার মিল আছে। ও আচ্ছা। ওহ, তো আমি তো ভুলেই গেছি, আমাকে একটা কল করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে কল করে এসো। আচ্ছা। ইজা রুমে চলে যায়। ও রুমে গিয়ে কথা বলতে থাকে। তখন কিছু লোক একটা গাড়ি নিয়ে ওদের বাড়িতে আসে। ইজা ভাবে ওর ভাইয়া বোধহয় এসে পড়েছে, তাই ও কথা শেষ করেই নিচে আসবে বলে মনস্থির করে। কিন্তু কিছুক্ষণ পর ও একটা গুলির শব্দ শুনতে পায়। ও ফোন রেখেই তাড়াতাড়ি করে নিচে যায়। তখন ওর বাবাকে নিচে পড়ে থাকতে দেখে, আর হাত বুক থেকে মাথা দিয়ে রক্ত পড়তে, আর আশেপাশে কয়েকজন মুখোশধারী লোক। ওর সামনেই আজহার মির্জার মাথায় আঘাত করে আর বুকে আবার আরেকটা গুলি করে, আর তা দেখেই চিৎকার দেয় বাবা বলে। ও দৌড়ে ওর বাবার কাছে যায়। ওর বাবা নিভু নিভু চোখে ওর দিকে তাকিয়ে আছে। তখন আজহার মির্জা অনেক কষ্ট করে বলল, আমার সময় বোধহয় ফুরিয়ে এসেছে। আজকে স্ত্রীকে খুব দেখতে ইচ্ছে করছে। আমার রুমের ড্রয়ারে একটা চিঠি আছে, ওটা ইস্তিয়াককে দিও। ওটা আমি কাল ওকে পাঠাতাম। আর হ্যাঁ, আমি বোধহয় তোমাদের বিয়ে দেখতে পারবো না। তুমি আইজানকে বিয়ে করে নিও। আর হ্যাঁ, এখন তুমি পালাও, ওরা এখানেই আছে। আমাকে ভেবে একদম কাঁদবে না, তুমি না স্ট্রং গার্ল। বাবা তুমি প্লিজ কথা বলো না। আজ বলতে না পারলে আর বলতে পারবো না। ভালো থেকো সবাইকে নিয়ে, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। এটুকু বলেই আজহার মির্জা চোখ বন্ধ করলেন। ইজা কাঁদতে কাঁদতে বলল, বাবার চোখগুলো বাবা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হবে না, তোমার মেয়ে তোমাকে হসপিটালে নিয়ে যাবে। তখন ইজা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাবাকে ছেড়ে দিলে যে আমাদের মরতে হবে মামুনি। অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, এখন কি এই জায়গা থেকে সরে দাঁড়াবো? কখনোই না। আমার স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি তোর ধারণাও নেই। ওহ হো, তাহলে এই মেয়েকে আজাহার লুকিয়ে রেখেছিল। সমস্যা নেই, আজ থেকে এই মেয়ের কথা কেউ জানতে পারবে না, কারণ এই মেয়েকে আজ আমি শেষ করে ফেলবো আজাহারের সাথে। শরীফুল আলম আরো কিছু বলবে, তার আগে ওনার একটা কল আসে। উনি কথা বলতে একজনকে বলল, ওকে শেষ করে ফেল, আমার কাজ আছে, আমি আসছি। বলেই শরীফুল আলম ওখান থেকে চলে যায়। তখন একজন ইজ্জার দিকে এগোতে থাকে। তা দেখে ইজ্জা ওর বাবাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ওপর দিকে দৌড়তে থাকে। ও নিজের রুমে যেতে থাকে। তখনই কেউ ওর পায়ে গুলি করে, ও ওখানেই নিচে পড়ে যায়। ইজ্জা লোকটাকে ধাক্কা মারে। তখন লোকটা এক হাত পেছনে চলে যায়। লোকটা উঠে এসেই ইজ্জাকে ইচ্ছে মতো চড় থাপ্পড় মারতে থাকে। কিছুক্ষণ পর দরজা মাটিতে লুটিয়ে পড়ে। ইজ্জার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ওর ব্যথায় শরীর অসাড় হয়ে আসছে। ও নিবু নিবু চোখে ওর বাবার মৃতদেহের দিকে তাকিয়ে আছে আর শেষের কথাগুলো ভাবছে। লোকটা বন্দুক উঠিয়ে ইজ্জার দিকে তাক করে। তখনই আইজান আর ইজ্জার ভাইয়া আসে লোকটাকে ধরে। ইজ্জা ভাইয়েরা গিয়ে প্রথম ইজ্জাকে ধরে, তারপর ওর বাবার দিকে তাকাতে আটকে উঠে, আর ওরা এতিম হয়ে গেল। আইজান ওর
টিম নিয়ে এসেছে, কারণ ইরজা আয়জারের সাথে কথা বলছিল। তখনও ফোনের মাঝে গুলির শব্দ শুনতে পায়, আর ইরজার কোনো আওয়াজ না পেয়ে আইজানদের খবর দেয়, আর ওরা তাড়াতাড়ি ইরজাদের বাড়ি আসে। কিন্তু তাড়াতাড়ি এসেও কিছু করতে পারেনি। আইজান ইরজার অবস্থা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলে। তারপর ওকে হাসপাতালে ভর্তি করে আজহার মির্জার দাফন করা হয়। কিন্তু এখন খবরটাকে ধামাচাপা দেওয়া হয়। ইরজার জ্ঞান ফিরে ও কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়েছে, আর ওর বাবার কথা মনে পড়তেই ওর ভাইদের জানায় ইরজা এখান থেকে দূরে পাঠানো হতো, কারণ ইরজা মারা গেছে বলেই শরীফুল আলমকে জানানো হয়েছে। তাই ইরজা আর আইজান বিয়ে করে নেয়। বর্তমান ইরজা এমনিতেই কাঁদলেও আজ কাঁদছে না, চোখ মুখ শক্ত করে বসে আছে। আইজান ইরজার অবস্থা দেখে বলল, ইরজা, তুমি তোমার নামের মতোই স্ট্রং। চলুন না আকাশ দেখি। তুমি না বললে নির্জনে হাঁটবে? চলো তাহলে নির্জনে হাঁটি। হাঁটবো তো, তার আগে আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে চাই। তোমার কি খুব মন খারাপ? ফাইজা বলল তুমি নাকি সকাল থেকেই চুপচাপ। হুম, বাবা বলেছে মন খারাপ না করতে, সবসময় হাসি খুশি থাকতে। সকাল থেকে একটু চুপচাপ, কারণ আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে আলাদা। সেদিনের কথাগুলো মনে পড়ছিল, তাই এখন মন খারাপ নেই। তাছাড়া আপনি আছেন তো, আমার মানসিক শান্তি। কফি খাবে? এখন তো ডিনার টাইম, সবাই হয়তো আমাদের জন্য। হ্যাঁ, তা ঠিক বলেছ। আচ্ছা, তোমার বাবা আমার বাবাকে কি চিঠি লিখেছে? জানি না, আমি বাবাকে জিজ্ঞেস করেছি, উনি বলেনি। আচ্ছা চলো নিচে যাই এখন। আপনি তো ফ্রেশ হননি, যান ফ্রেশ হয়ে আসুন, তারপর যাব। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হয়ে আসলে ইরজা আর আইজান নিচে চলে যায়। সবাই ডিনার করতে বসেছে, শুধু ইসহাক চৌধুরী কোথাও একটা বেরিয়েছে। কেউ কিছু বলেনি তাকে। খেতে খেতে ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজা তাহলে কাল তোমার ভাইদের আসতে বলো। ইশতিয়াক চৌধুরীর কথা শুনেই সবাই ইরজার দিকে তাকালো। ফায়জা বলল, ভাবির ভাইও আছে? কই, আমরা তো কিছু জানি না। অবশ্য ভাবির সম্পর্কে তেমন কিছুই জানি না। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, ইরজার মা বাবা কেউ নেই, মারা গিয়েছে। ও শুধু 2 ভাই আছে। তখন ইরজা বলল, শুধু 2 ভাই না, এক ভাবিও আছে। সবার খাওয়া শেষে আইজান বলল, মা, আমরা এখন একটু ঘুরতে যাব। তখন আয়েশা চৌধুরী বললেন, এখন রাতে? যেতাম না, কিন্তু তোমার বৌমা একটু আবদার করেছে ঘুরতে যাবে। থাক না, রাত হয়েছে তো। যাই না ইরজা, এমনিতে তো কোথাও যাই না, আজ একটু আবদার করেছে, একটু রাখি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে। ওকে মা, টেনশন করো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আইজানের ইরজা প্রথম লং ড্রাইভে এসেছে। তারপর একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি থামালো। আইজান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে ইরজার দিকে হাত বাড়িয়ে দিল। ইরজা মুচকে হেসে আইজানের হাত ধরে নামলো। আইজান বলল, তো মিসেস, চলুন একসাথে নির্জনে হাঁটা বিলাস করি। নির্জনে হাঁটা বিলাস, এটা আবার কেমন কথা হলো জনাব? আরে, মানুষ কত রকমের বিলাস করে। বাগানে বসে বাগান বিলাস, চাঁদ দেখলে বলে চন্দ্র বিলাস, বৃষ্টিতে ভিজলে বলে বৃষ্টি বিলাস। আমরা যেহেতু নির্জনে হাঁটবো, তাই আমরা করব নির্জনে হাঁটা বিলাস। আইজানের কথা শুনে ইরজা হাসলো। এটার মাথার মনে হয় সমস্যা আছে। ইরজা আইজানের এক হাত জড়িয়ে ধরে আইজানের সাথে হাঁটতে লাগলো। হুট করে আইজান বলল, শুভ্রপরি, আমি তোমায় ভীষণ ভালোবাসি। ইরজা মুচকি হেসে বলল, তা হুট করে ভালোবাসি বলতে ইচ্ছে হলো কেন? যদি আর কোনোদিন বলতে না পারি। আইজানের এমন কথা শুনে ইরজার পা থেমে গেল ও আইজানের দিকে তাকালো। আইজান অসহায় চোখে ইরজার দিকে তাকিয়ে আছে। তা দেখে ইরজার বুকটা থক করে উঠল। ও আইজানের গালে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? এমন কথা বলছেন কেন? ইরজার মুখটা কাদো কাদো হয়ে গেছে। তা দেখে আইজান ফিক করে হেসে উঠল আর বলল, আরে শুভ্রপরি, আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আইজানের কথা শুনেই ইরজার রাগ হলো আর বলল, আমি বাড়ি যাব, আমি আর হাঁটবো না আপনার সাথে।
আইজান বুঝতে পারলো ইজা রেগে গেছে, তাই ও বলল, সরি। আরে আমি তো জাস্ট একটু, তোমার প্রেমিক পুরুষ তোমার থেকে দূরে যাবে না। আপনার সাথে কথা নেই, এমন মজা কেউ করে? আচ্ছা বাবা সরি, এই দেখো কান ধরছি, আর এরকম মজা করব না, প্রমিস। আইজান ইজার সামনে এসে কান ধরলো। ইজা এক দৃষ্টিতে আইজানকে দেখছে। হুট করে ইজা আইজানকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি, আপনি প্লিজ এরকম কথা আর বলবেন না। আমার কষ্ট হয় এরকম কিছু ভাবলে। আপনাকে সাথে নিয়ে বাঁচতে চাই আমি, আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ইজা আইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আইজান ওর থেকে পালিয়ে যাবে। আইজানও ইজাকে জড়িয়ে ধরলো। ইজার মনে আছে কেউ একজন বলেছিল কাউকে জড়িয়ে ধরলে একদম শক্ত করে জড়িয়ে ধরবেন। হতেও পারে এটা তার শেষ জড়িয়ে ধরা, হতেও পারে এটা ওদের শেষ জড়িয়ে ধরা। ফুলাপা তাড়াতাড়ি দরজা খুলেন। রাত 2টার সময় কেউ ইজার রুমে দরজা নক করছে। দরজা ধাক্কানোর আওয়াজে ইজার ঘুম ভেঙে গেল। পাশে তাকাতেই দেখতে পেল তার প্রাণ ঘুমাচ্ছে নিশ্চিন্তে তার হাত ধরে। সে মুচকি এসে কপালে একটা চুমু খেয়ে হাত ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠল। এত রাতে তাকে ডাকছে কেন ভেবেই তাড়াহুড়ো করে দরজা খুলল। দরজা খুলতেই 25 বছর বয়সী একটা মেয়ে দেখা গেল। সে নর্মাল একটা সুতি 3 পিস পরেছে। ইজা বলল, কি হয়েছে আয়ানা, এত রাতে ডাকছো কেন? ফুলাপা তাড়াতাড়ি চলুন, গ্রাম থেকে দূরে কোনো একটা জায়গায় একটা গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা দেখে কয়েকজন নাকি গাড়িতে হাক্কা দুজনকে আমাদের হাসপাতালে দিয়ে এসেছে। হাসপাতালে একজন আছে, তবে সে সামলে নিতে পারছে না। এখন তো আশেপাশে আপনি ছাড়া কেউ নেই, আপনাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কতক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 2 ঘন্টার মতন হবে। ও আচ্ছা, তুমি যাও আর হাসপাতালে সব রেডি রাখতে বলো, আমি বোরকাটা পরেই আসছি। ইজা তাড়াতাড়ি রুমে এসে বোরকা পরে নিল। রুম থেকে বেরিয়েই ওর ছোট ভাই ইমদাদকে দেখতে পেল। ও মুচকি এসে ছোট ভাইয়ের সাথে আয়নাকে নিয়ে চলল ওদের হাসপাতালে। হাসপাতালে পৌঁছে দিয়েই ইমদাদ আবার বাড়ি চলে গেল। হাসপাতালে যেতে এই দুজন নার্স ওর দিকে এগিয়ে এসে বলল, ম্যাডাম, সবকিছু রেডি করে রেখেছি। গুড, এখন দেখি কতটা কি হয়েছে। ইজা লোক দুটোকে দেখে চমকে গেল। এ যে ওর পরিচিত দুটো মুখ, তিশা আর ওর হাজবেন্ড ইরজা। ইরজা এক পা পিছিয়ে গেল। ও ঘামতে শুরু করলো। কিন্তু এখন যে পেছনোর সময় নয়, কারণ ওদের অবস্থা খুব একটা ভালো না। ইরজা কয়েকটা বড় বড় শ্বাস নিল। তারপর ওদের ট্রিটমেন্ট শুরু করলো। কয়েক ঘন্টা পর ওদের ট্রিটমেন্ট শেষ করে ওদের কেবিনে দেওয়া হয়েছে। ওদের ট্রিটমেন্ট করে বের হয়ে দেখলো কেবল 4:30 বাজে, আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। ও ফ্রেশ হয়ে এলো আর অজু করলো। কিছুক্ষণ পর আজান দিল। ও ফজরের সালাত আদায় করে নিল। আজ কেন যেন খুব কষ্ট লাগছে। ও গিয়ে সকল পেশেন্টকে দেখে এলো। ওর মনটা অস্থির লাগছে, তাই সূরা রহমান ছেড়ে হেডফোন দিয়ে শুনতে লাগলো। আর রহমান সূরাটি শুনলেই মনের ভিতর অদ্ভুত রকম শান্তি লাগে। সূরা রহমান শুনতে শুনতে কখন যে ইচ্ছা ঘুমিয়ে পড়েছে ওর ঠিক খেয়াল নেই। ওর ঘুম ভাঙলো হাসপাতালে চেঁচামেচিতে। তবে কেউ এসে চিৎকার করছে। এরকম ছোট হাসপাতালে তার মেয়ে আর মেয়ের জামাইকে কেন আনা হয়েছে এই নিয়ে। ইজা বেরিয়ে দেখলো বেশ ছোটখাটো একটা জটলা। তা দেখে ইজা গম্ভীর গলায় বলল, কি হচ্ছে এখানে? এটা হসপিটাল, কোনো মাছের বাজার না যে এখানে এসে ইচ্ছা মতো চিৎকার করবেন। পেছনে কারো এরকম কথা শুনে সবাই পেছনে তাকালো আর তাকিয়েই অবাক হয়ে গেল। সাথে ইরজা নিজেও। ওর সামনে দাঁড়িয়ে আছে পুরো চৌধুরী পরিবার। এটা দেখে ইরজা মুখে দুশ্চিন্তা দেখা গেল। দীর্ঘ 5 বছর পর এদের সবাইকে সামনে দেখলো। ইরজার ভেতরটা হাহাকার করে উঠলেও ইরজা উপরে শক্তভাবে বলল, এখানে হচ্ছেটা কি আয়না? তখন আয়না এগিয়ে এসে তমা চৌধুরীর দিকে ইশারা করে বলল, ফুলাপা, উনি বলেছে তার মেয়ে আর তার মেয়ের জামাইকে এত ছোট হাসপাতালে কে নিয়ে এসেছে? এটা কোনো হসপিটাল হলো নাকি? এখান থেকে তাদের নিয়ে চলে যাবে। সব শুনেই ইরজার মুখ শক্ত করে বলল, এত ছোট হাসপাতালে কে নিয়েছে তাকে কথা না শুনিয়ে বরং তার শুকরিয়া আদায় করুন, কারণ সে সঠিক সময় হাসপাতালে না আনলে আপনার মেয়ে আর মেয়ের জামাই দুজনেই মর্গে থাকতো।
এই হসপিটাল শুধু দেখানোর জন্য বানানো হয়নি, মানুষের সেবার জন্য বানানো হয়েছে। আপনার ইচ্ছে হলে এখনই ওদের নিয়ে যান, আমরা কিচ্ছু বলবো না। ইজা এটুকুই বলে যেতে নিল। সকলে অবাক চোখে ইজাকে দেখতে লাগলো। ইজা এখানে, কিন্তু কেন? তখন ফাইজা ভাবি বলে ইজাকে জড়িয়ে ধরলো। ইজা এখানে থাকতে কষ্ট হচ্ছে, এই মানুষগুলোকে ও ফেস করতে পারছে না। ফাইজা বলল, কতদিন পর তোমায় দেখলাম ভাবি, প্রায় 5 বছর পর। তুমি কোথায় ছিলে? ইজা ফাইজাকে ছাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমি আপনার ভাবি নই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আয়না, আমার কেবিনে স্ট্রং কফি পাঠাও। বলেই ইজা ওর কেবিনে চলে গেল। ইশতিয়াক চৌধুরী কিছু বলতে চেয়েও বলল না। আয়েশা চৌধুরী আর ফাইজার চোখ ছলছল করে উঠল। তুহিন একজন নার্সকে বলল। ইনি কে? তখন নার্সটা উত্তরে বলল, ইনি আমাদের হাসপাতালের ডাক্তার। এই হাসপাতালটা ওনার বাবা দিয়েছিল। উনি যখন বিদেশে থেকে পড়ে দেশে ফিরে আসেন, তখন ওনার বাবা এই হাসপাতাল বানান। উনি ফিরে আসার কিছু মাস পর ওনার বাবা মেরে ফেলা হয়। ওনার বাবা ছিলেন বড় ব্যবসায়ী আর এখানকার চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পর তিনি এখানে ছিলেন না, কোথায় যেন গিয়েছিলেন। তার 1 বছর পর উনি আবার গ্রামে ফিরে আসেন আর এই হাসপাতালে ডাক্তারি শুরু করেন। উনি প্রায় 4 বছরের বেশি ধরে এখানে আছেন। এত বছর ডাক্তার সেই বিদেশ থেকে পড়াশোনা করে এসে সেই ছোট্ট হাসপাতালে কাজ করে। মাঝে মাঝে অবশ্য ঢাকায় বড় বড় অপারেশন করতে যায়, কিন্তু দিন শেষে এই গ্রামেই সে ফিরে আসে। আবার আপনাদের পেশেন্ট দুজনের চিকিৎসা তো উনিই করছে। বলেই নার্সটা চলে গেল। ইজ্জা এমন কেউ ছিল ওরা বুঝতেই পারেনি। তখন ফাইজা বলল, ভাবি ডাক্তার ছিল, অথচ আমরা কেউ বুঝতেই পারিনি। এই জন্য বোধ হয় ভাইয়ার অ্যাক্সিডেন্টের সময় অত ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিল, আর কাগজটায় শুধু ওষুধ লিখেছিল। ভাবিকে মলে আপু কত কথা শুনিয়েছেন, আমার খালাতো বোন কত কথা বলেছে, কিন্তু ভাবি কখনো বলেনি সে একজন বিদেশ ফেরত ডাক্তার। ইশতিয়াক চৌধুরী চুপ করে বেঞ্চে বসে রইল। চৌধুরী বাড়ির সকলেই হতবাক, কারো মুখে কোনো কথা নেই। আয়েশা চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তিনি এই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, এমনকি ওদের থেকে এই ইরজা নামক অস্তিত্বকে মুছে ফেলেছে। ইরজা নিজেই কেবিনে গিয়ে মাথা ধরে বসে রইল। কিছুক্ষণ পর আয়না কফি নিয়ে এলো। আয়না ইরজাকে দেখে 4 বছর আগে আয়নার সাথে দেখা হয়েছিল ঢাকায়। আয়না আইজানের ওখান থেকে আসার পর ওর ভাইয়েরা ওর দেখাশোনার জন্য রেখেছিল। তারপর ঢাকা থেকে গ্রামে চলে আসার পর আয়না ওর সাথে আসে আর ইরজার সবকিছু দেখাশোনা করে। ও কফি দেখে মাথা তুলে কফিটা নেয়। তখন আয়না বলে, পুরাপু, তুমি ঠিক আছো? ইরজা মুচকি হেসে বলে, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। তুমি কি ওনাদের চেনো? মানে তোমাকে দেখে মনে হলো তুমি চেনো, কিন্তু তুমি তো স্বীকার করতে চাইছো না। যারা আমার কেউ নয় তাদেরকে স্বীকার করায় আর না করায় কি আসে যায়। আয়না আর কিছু বলল না, কেবিন থেকে বেরিয়ে গেল। ইরজা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজে। তা দেখে ও অন্য কিছু ভাবতে লাগলো। মামনি, দেখেছো আজ হাসপাতালে কত মানুষ? আম্মু মনে হয় আজ খুব ব্যস্ত, বুঝতে পারলে? ছোট্ট 4 কি 5 বছরের ছেলে ইয়াদ এর কথা শুনে হাসলো আইরিন। সে আজ হাসপাতালে এসেছে তার মায়ের সাথে খাবে বলে। সকালে ঘুম থেকে পাশে মাকে না পেয়েই কি কান্না। আইরিন বুঝিয়ে বুঝিয়ে কোনো রকমে কান্না থামিয়েছে। কান্না থামার পরে তার আবদার হয়েছে হাসপাতালে এসে তার মায়ের সাথে খাবে। হাসপাতালে আসতেই অনেকগুলো লোক দেখতে পেল। সচরাচর এত লোকের দেখা পাওয়া যায় না, গ্রামের ভেতরে হাসপাতাল তো তাই। আইরিন মুচকি হেসে বলল, ইয়াদ বাবা, এত মানুষ হলেও কিন্তু তোমার মা অত ব্যস্ত না যে তোমার সাথে খাবার খাবে না। চলো ভিতরে যাই, তারপর দেখি। একটু সামনে আগাতেই আইরিন চৌধুরী বাড়ির সকলকে দেখে থমকে গেল। ওনারা এখানে কি করছে? ওর ইরজার কথা মনে পড়তেই আইরিন তাড়াতাড়ি করে ইরজার কেবিনের দিকে হাঁটা ধরল। তখন ইয়াদ বলল, মামনি, এত তাড়াতাড়ি হাঁটছো কেন? আমি ছোট মানুষ, আমি কি তোমার সাথে হেঁটে পারি বলো তো?
এ কথা শুনেই আইরিন হাঁটা থামিয়ে দিল আর বলল, ওহো, যে সারাদিন বিগ বয় বলে চেঁচায় সে এখন নিজেকে ছোট মানুষ বলছে। ইয়াদ মুচকি হেসে বলল, সব জায়গায় বিগ বয় হতে নেই, না হলে সে লস খায়। তখনই ইরজা বেরিয়ে তিশার রুমের দিকে দৌড়ে যাচ্ছে। তিশার রেসপন্স করছে, কিন্তু ওর মনে হয় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইরজার দৌড় দেখে চৌধুরী বাড়ির সকলে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ আগেই একটি নার্স ওদের সামনে দিয়ে গেল, আর এখন ইরজা দৌড়ে সেদিকে গেল। তিশা আর তিশার হাজবেন্ডকে সকলে একবার করে দেখে গেছে। তিশার হাজবেন্ডের থেকে তিশার অবস্থা বেশি খারাপ। তখন ইশতিয়াক চৌধুরী একটা নার্সকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই দৌড়াদৌড়ি করছে কেন? পেশেন্ট মনে হয় শ্বাস নিতে পারছে না ম্যাডাম, তো দেখছে ইনশাল্লাহ খারাপ কিচ্ছু হবে না। চৌধুরী পরিবার চিন্তায় পড়ে গেল। তখন ইয়াদ গুটি গুটি পায়ে ইশতিয়াক চৌধুরীর পাশে দাঁড়ালো। তমা চৌধুরী তো কেঁদে উঠল। আইরিনও গেল ইয়াদের সাথে। ইয়াদ ইশতিয়াক চৌধুরীর হাত ধরে বলল, ওই দাদুটা কান্না করছে কেন? কারো কি কিছু হয়েছে? এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী ইয়াদের দিকে তাকালো। পিচ্চি একটা বাচ্চা ওনার হাত ধরে জিজ্ঞেস করছে। উনি নিচু হয়ে বলল, ওনার মেয়ে অসুস্থ, তাই উনি কাঁদছে। কি হয়েছে ওনার মেয়ের? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ইয়াদ তমা চৌধুরীর কাছে গিয়ে বলল, কান্না করো না দাদু, দেখবে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো। জানো আমার আম্মু বলে আল্লাহ তাআলা সব ঠিক করে দেয়। আমি অসুস্থ হলেই আম্মু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে জানো, আর আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই কথাগুলো শুনে তমা চৌধুরী কান্না বন্ধ করে ইয়াদের দিকে তাকালো। ইয়াদ মুচকি হেসে আইরিনের কাছে চলে গেল আর আইরিনকে বলল, চলো মামুনি, আমরা কেবিনে যাই। তখন আয়েশা চৌধুরী আইরিনকে বললেন। আমার ছেলে বুঝি? তখন আইরিন মুচকি হেসে বলল, বলতে পারেন আমার ছেলেই। নাম কি ওর? তখন ইয়াদ বলল। আমার নাম ইয়াদ। তখনই ইরজার রুম থেকে বেরিয়ে এলো ইয়াদ। বলেই দৌড়ে ইরজার কাছে গেল। আজ যেন সকলে অবাক হওয়ার দিন। কি হচ্ছে এখানে কারো মাথায় ঢুকছে না। ইরজার ইয়াদকে দেখে হাসি ফুটে উঠল। ইয়াদ ইরজার সামনে দাঁড়াতেই ইরজা বলল, কি রাজকুমার, আজ সকাল সকাল হসপিটালে? একসাথে নাস্তা করব তাই। তাছাড়া ইয়াদ তার আম্মুকে অনেক মিস করছিল। সকালবেলা ঘুম থেকে তার আম্মুর চেহারা দেখিনি তাই। আচ্ছা তুমি কেবিনে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে। বলেই ইয়াদ চলে গেল। ইরজা সকলকে বলল, ভয়ের কোনো কারণ নেই, আপনাদের মেয়ে এবং মেয়ের জামাই দুজনেই ভালো আছেন। দুদিনের মতো এখানে থাকতেই হবে, কারণ এই অবস্থায় তাদের অন্য জায়গায় শিফট করতে পারবেন না, তাদের অসুবিধা হবে। বলেই ইরজা যেতে নিল। তখন আয়েশা চৌধুরী বললেন, ইরজা শোনো। ইরজার পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। আয়েশা চৌধুরী আবারও বললেন, এই ছেলেটা কি তোমার? ইরজা ও কি আমার আই? ইরজা বাকিটুকু আর বলতে দিল না, তার আগেই বলল, আমার জানা মতে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে যেহেতু নেই, সেহেতু আমার ছেলের সাথেও থাকার কথা নয়। বলেই ইরজা হাঁটতে লাগলো। আয়েশা চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ইশতিয়াক চৌধুরী নির্বাক শ্রোতা, ওনার কিছুই বলার নেই। আইরিন ওখানেই দাঁড়িয়েছিল। আইরিন ও ইরজার সাথে হাঁটতে লাগলো। ও আইরিনকে বলল, ভাবি, তুমি ওকে এখানে এনেছো কেন? জেদ করছিল, তাই ওর জেদ তো জানিসই। সকালবেলা তোকে না পেয়ে সে কি কান্না। কি, ও কান্না করেছে? হুম তুমি খেয়েছো? আমি খেয়েই এসেছি। আমরা অনেক বলেও ইয়াদকে খাওয়াতে পারিনি, তাই তো নিয়ে এলাম। ও আচ্ছা। মন খারাপ? তখন ইরজা আইরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো, আর আমাকে তো সেই স্থান থেকে বের করে দেওয়া হয়েছে। আহা, এর থেকে শান্তির আর কি হতে পারে? আইরিন কিছু বলল না, অসহায় চোখে ইরজার দিকে তাকালো। তখন ইরজা বলল, ভাবি, তুমি এখন বাড়ি যাও, ওনাদের খাবারের ব্যবস্থা করো। আমার জানা মতে এখানে ওনাদের কেউ নেই, আর ভাইকে দিয়ে খাবারগুলো একটু
হাসপাতালে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আইরিন চলে গেল। আইরিন হচ্ছে ইরজার বড় ভাবি, সাথে ইরজার বেস্ট ফ্রেন্ড। ইরজা কেবিনে ঢুকে দেখতে পেল ইয়াদ চুপ করে বসে আছে। ইরজা গিয়ে মুচকি হেসে বলল, তা রাজকুমার, এত বেলা হয়ে গেছে, খায়নি কেন? আর শুনলাম কান্নাও করেছে। বিগ বয়রা কাঁদে নাকি? তখন ইয়াদ বলল, আমি কেঁদেছি তোমাকে কে বললো মামুনি, তাই না? আর আমি তো রোজ তোমার সাথেই খাই, তাই আজও খাবো। তাছাড়া তোমার হাতে ছাড়া খেলে আমার পেটই ভরে না। আচ্ছা ঠিক আছে, এখন চলো খেয়ে নাও। ইরজা আয়াতকে খাওয়াতে লাগলো আর নিজেও খেতে লাগলো। পর্দার আড়াল থেকে আয়েশা চৌধুরী দেখলেন। ওদের খাওয়া শেষে ইরজা ইয়াদকে আয়নার সাথে বাড়ি পাঠিয়ে দিল। হাসপাতালে থেকে ওদের বাড়ি যেতে 10 মিনিট সময় লাগে। তখন ইরজার ভাই ইরফান আসলো খাবার হাতে নিয়ে। ও গিয়ে ইশতিয়াক চৌধুরীর কাছে গেল আর বলল, আসসালামু আলাইকুম বড় বাবা। ইশতিয়াক চৌধুরী মাথা তুলে ইরফানকে দেখে বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমি এখন এখানে? আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। এখানে তো আপনাদের পরিচিত কেউ নেই, আমরাই আছি। তাই এখন সবাই খেয়ে নিন, তারপর বাসায় যেয়ে রেস্ট নিন। এদিকটা ফুল দেখে নিবে। তোমাকে কে বললো আমরা এখানে? একটু আগে আমার স্ত্রী এসেছিল ইয়াদের সাথে, ও গিয়ে খবর বলেছে। তোমার স্ত্রী আমাদের চিনলো কিভাবে? ও সবাইকে চিনে যাক, এসব বাদ দিন, এখন খাবার খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেছে। তখনই ফাইজা বলল, বাবা উনি কে? ও হচ্ছে ইরজার ভাই, আমার বন্ধু আজহারের ছেলে। ইরফান সকলকে বলে কয়েক ওদের বাড়িতে নিয়ে গেল। এতগুলো মানুষ থাকলে থাকবে কোথায়? এত কিছুর মাঝে ইশতিয়াক চৌধুরীকে দেখা গেল না। ইরজার 2 ভাই, বড় ভাই ইরফান আর ছোট ভাই ইমদাদ। ইরফান থেকে ইমদাদ আর ইরজা 5 বছরের ছোট। ইরজা আর ইমদাদ টুইন ছিল। ইরা আজ দুপুরেও বাড়ি যায়নি। তিশার জ্ঞান ফিরে 11টার দিকে। সকলেই তিশা আর ওর হাজবেন্ডের সাথে দেখা করে। বিকেলে ইরজা একটা খোলা মাঠের কিনারে দাঁড়িয়ে নদী দেখছে। আকাশটা মেঘলা ঠিক। তখন ওর মনের মতো কিছুক্ষণ পর বৃষ্টি পড়তে শুরু করলো। ইরজার কোনো হেলদোলি নেই। ও চোখ বন্ধ করে বৃষ্টিকে অনেক কাছ থেকে অনুভব করতে লাগলো। ঠিক তখনই ওর পাশ থেকে কেউ একজন বলে উঠল, একা একা বৃষ্টি বিলাস করা কিন্তু উচিত নয় মেয়ে। ইরজা পাশে ফিরেই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে বলল, আপনি এলেন কখন? এই তো কিছুক্ষণ আগে, কিন্তু তোমার প্রেমিক পুরুষ যে তোমার উপর অভিমান করেছে। কেন অভিমান করেছে কেন? এই যে তার প্রেমিক পুরুষকে ছাড়া সে বৃষ্টি বিলাস করছে। ওকে বাবা, সরি, চলুন এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। চলো। শুভ্রপরি একটা গান শোনাবে? গান? আর আমি? তুমি এমনিতে তো আমি শোনাই, আজ তুমি শোনাও। এই বৃষ্টির মাঝে গান মন্দ লাগবে না। আচ্ছা ঠিক আছে। ইরজা তার প্রেমিক পুরুষের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলো লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলো লোকে মন্দ, বিরহে
প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ইজার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখেও তার প্রেমিক পুরুষ মুচকি হাসলো। তা দেখে ইজা বলল, আপনি খুব খারাপ আইজান, আপনি খুব খারাপ। এ কথা শুনে আইজানের মুখের হাসি আরো চওড়া হলো। তখন আইজান মুচকি হেসে বলল, শুভ্রপরি, তোমার আমার প্রথম দেখা মনে আছে তো নাকি ভুলে গেছো? আপনার সাথে দেখা হওয়ার পর আপনার সাথে কাটানো সব মুহূর্ত আমার পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। ইরফান, ইমদাদ আর আইরিন ইজ্জাকে নিয়ে টেনশন করছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে অথচ ইজ্জার খোঁজ নেই। আয়নারকে ফোন দিয়েছিল, ও নাকি আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। এছাড়াও বৃষ্টিতে ভিজতে ইজ্জা অসুস্থ হয়ে পড়ে। ইয়াদ কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করছে আম্মু কখন আসবে। ওরা কিছুই বলতে পারছে না। আপাতত তমা চৌধুরী আর তুহিন বাদে সকলেই মির্জা বাড়িতে রয়েছে। ওদেরকে দেখেই ইশতিয়াক চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে? তোমাদের দেখে মনে হচ্ছে টেনশনে আছো। তখন ইরফান বলল, আসলে বড় বাবা, ইরজা বেরিয়েছে হাসপাতাল থেকে আরো আগে। বাইরেও বৃষ্টি হচ্ছে, ও কোথায় আছে বুঝতে পারছি না। বৃষ্টিতে ভিজছে নাকি জানি না। বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী ও চিন্তায় পড়ে গেলেন। তখনই ইয়াদ কোলে নিয়ে আয়েশা চৌধুরী ওদের কাছে এসে বলল, আইরিন ইয়াদ ঘুমিয়ে পড়েছে, ওর রুমটা দেখিয়ে দাও, শুয়ে দিয়ে আসি। না না, সমস্যা নেই, তুমি চলো, রুমটা দেখিয়ে দাও। আইরিন কিছু না বলেই ইরজার রুম দেখিয়ে দিল। আয়েশা চৌধুরী ইরজার রুমে ঢুকেই অবাক। একপাশে অনেক বই। হুট করে নজর পড়ল দেয়ালে। সেখানে বড় বড় করে লেখা, ইরজা প্লাস ফুয়াদ সমান সমান ইয়াদ আইজান চৌধুরী। এটা দেখে আয়েশা চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কেন সেদিন তিনি ইরজাকে ভুল বুঝেছিল? কেন ওভাবে অসুস্থ অবস্থায় ওকে বের করে দিয়েছিল? এই কিছুর জন্য ইশতিয়াক চৌধুরী তার থেকে এত বছর ধরে কথা বলল না। ফায়জাও দূরে দূরে থাকে। আজ অনেকদিন পর চৌধুরী পরিবারের সাথে দেখা হয়েছে তোমার, তাই না? আয়জানের প্রশ্নে ইরজা ওর দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছিল, পুরনো ক্ষতগুলো তাজা হয়ে উঠেছিল, তাই না? হয়তোবা, তবে আমি স্ট্রং, বুঝলেন তো? এইসব কথা বাদ দিন। আমি তাদের সম্পর্কে কিছু শুনতে চাই বা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন বলো তিশা আর ওর হাজবেন্ড কেমন আছে? আর ওদের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। তিশাপুরা রাতে লং ড্রাইভে এসেছিল। তখন হুট করে একটা গাড়ি আসে ওদের সামনে। তখন হুট করে আসাতে গাড়ির কন্ট্রোল করতে পারিনি। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একটা বড় গাছের সাথে খুব জোরে বাড়ি খায়। তার থেকেই এই অবস্থা। ও আচ্ছা, এখন এইসব টপিক বাদ দিন তো। যখন আমি আর আপনি থাকবো তখন শুধু অন্য কেউ থাকবে না, আমরাই থাকবো। আমাদের ছেলেও না? ইজা কিছু বলল না। তখন আইজান বলল, তুমি না বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়ো, আর বৃষ্টিতে ভিজতে হবে না, বাড়ি যাও। এসব টপিক বাদ দিন।
যখন আমি আর আপনি থাকবো তখন শুধু আমরাই এখানে, অন্য কেউ থাকবে না। বাড়ি গেলেই যে আপনাকে হারিয়ে ফেলবো, আপনি তো আর আমার সাথে যাবেন না, ঠিক এখান থেকে চলে যাবেন। কিন্তু আমার যে আপনার সঙ্গ প্রয়োজন। বৃষ্টিতে ভিজে যদি আরেকটু প্রেমিক পুরুষের সঙ্গ পাই তাহলে এই ক্ষতি কি? আইজান কিছু বলল না, মুচকি হাসলো, যেন কেউ তাকে হাসির জন্য কাজে রেখেছে। শুভ্রপরী, তুমি ভীষণ চালাক হয়ে গেছো। ইরজা আইজানের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি আমার শুভ্রপরী ডাকেন কেন? অনেকবার এইসব কথা জিজ্ঞেস করলেও আপনি কিন্তু একবারও উত্তর দেননি। ইরজা এমন কথায় আইজান চমৎকার হেসে বলল, তোমায় যেদিন প্রথম দেখি তখন তুমি যে শুভ্র রঙের একটা গাউনে ছিলে, মাথায় ছিল শুভ্র রঙের হিজাব। শুভ্র রঙের গাউনটা তোমার গায়ে অনেক শোভা পাচ্ছিল, মনে হচ্ছিল কোনো পরী হেঁটে আসছে, একদম পরীদের মতো লাগছিল তোমাকে। সেদিনই মনে মনে তোমার নাম বানিয়ে নিয়েছিলাম শুভ্রপরী। শুভ্র রঙের ছিলাম আমি। ছোট ভাইয়া আর বাবা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মাঝপথে গিয়ে জানতে পারি বড় ভাই আর ওনার এক বন্ধু আসছে, আমাদের বাড়িতে এসেছে। তাই বাবা অনুষ্ঠানে না গিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই দেখি আপনি আর বড় ভাইয়া দরজার সামনে এমনভাবে বসেছিলেন, মনে হচ্ছিল দুটো ইতিম বাচ্চা বসে আছে। সেদিন আপনাদের মুখের অবস্থা দেখে হেসে উঠেছিলাম। কথাটা বলেই ইরজা হেসে উঠল। তা দেখে আইজানও হেসে বলল, সেদিন ওই মায়াবী হাসিতেই তো ফুয়াদ আইজান চৌধুরী বাধা পড়েছিল, ছোট্ট কিশোরী বাচ্চার ঝলমল হাসিতে। আইজানের কথা শুনে ইরজা লজ্জা পেল। তখন আইজান আবারও বলল, তোমার প্রথম দেখাটা তখন হয়েছিল, তখন তুমি ক্লাস 8-এ পড়তে। তবে যাই বলো না কেন, আমাদের দ্বিতীয় দেখাটা হয়েছিল ঐতিহাসিক। যদিও তোমার চেহারা দেখেছিলাম না, তখন শুধু চোখ দুটো দেখেছিলাম। আনিকারা তোমায় চিঠি দিতে বলেছিল আমাকে, আর তুমিও দিয়েছিলে আমাকে। চিঠি পড়ে তোমাকে কলেজের ছাদ থেকে লাফ দিতে বলেছিলাম, আর তুমি কি বলেছিলে ভেবেই আমি অবাক হয়ে যাই। তখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তে, এই জন্যই বোধহয় বুঝতে পারিনি ওটা তুমি হতে পারো। বলেই আইজান হাসলো। ফ্ল্যাশব্যাক। আত্মহত্যা করা মহাপাপ, তার থেকে বরং আপনাদের ভার্সিটির ছাদ থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিন, তাহলে আর সেটা আত্মহত্যা বলে গণ্য হবে না। আমিও একটু শহীদী মৃত্যুবরণ করতে পারবো। ইরজার এমন কথায় ভার্সিটির ওর আশেপাশে থাকা সকল স্টুডেন্ট অবাক হলো। সাথে সব থেকে অবাক হলো ও যে ওকে ছাদ থেকে লাফ দিতে বলেছে সে হলো আইজান। ও ভাবছে এই মেয়ে একটুও ভয় পাচ্ছে না, উল্টো ওকে বলছে ধাক্কা দিতে, তাহলে নাকি আত্মহত্যা বলে গণ্য হবে না। ও নিজেই সামলিয়ে বলল, এই তোমার সাহস দেখে অবাক হচ্ছি, তোমার কি একটু ভয় করছে না? আরে ভয় করব কেন? আল্লাহ তাআলা জন্ম মৃত্যু আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আমার যদি এইভাবে মৃত্যু হয় তো হবে, তাতে আর কি করা যাবে বলুন তো? একথা শুনেই আইজান আরো অবাক হলো। আসলে কি হচ্ছে ও বুঝতে পারছে না। তবে কি এই চিঠিটা ও লেখেনি? ও বলল, তাহলে চিঠিতে যে লিখেছো আমার জন্য তুমি সব করতে পারবে, এমনকি মরতেও পারো আমার কথায়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই চিঠিটা লিখিনি। আমি ভার্সিটি ঢুকতেই কিছু মেয়েরা আমার পথ আটকায় আর একটা চিঠি দিয়ে বলে আপনাকে দিতে। আমি আপনার সামনে দাঁড়ালাম, আপনি হাত বাড়ালেন, আমিও আপনার হাতে দিয়ে দিলাম। আমি কিছু বলবো তার আগেই চিঠি খুলে পড়তে লাগলেন। আমি আর ডিস্টার্ব করলাম না। চিঠিটা পড়েই আপনি আমাকে বললেন আমাকে ছাদ থেকে লাফ দিতে। আমাকে বলার কোনো সুযোগই দিলেন না। এখানে আমার কি দোষ বলুন তো? আইজান অবাক হয়ে বলল, তুমি যে সত্যি বলছো সেটা বিশ্বাস করব কিভাবে? তুমি তো এখন আমার থেকে বাঁচতে মিথ্যাও বলতে পারো। তখন ইরজা দাঁতে দাঁত চেপে বলল, এই ইরজা আজরিন কখনো মিথ্যা কথা বলে না। তার থেকেও বড় কথা, আমি এই ভার্সিটিতে পড়ি না, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ইরজার এমন কথায় আইজান একটু ভরকালো, কারণ নামটা চেনা চেনা লাগছে। মুহূর্তেই মনে পড়ল তার শুভ্রপরীর কথা। ও নিজেই সামলিয়ে বলল, কোন মেয়েরা তোমার পথ আটকিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো তো। ওই যে গেটে বাদ দিকে 4 জন মেয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে হাসছে, সেই মেয়েগুলোই বলেছে। আইজান ওইদিকে তাকে বুঝতে পারলো আসল কাহিনীটা। ও আইজানের সাথে পড়ে নানাভাবে আইজান আর ইরফানকে জানালো ওরা নতুন মেয়েদের দেখলেই এরকম উদ্ভট জিনিস করে। একটু পরেই ওকে এসে কথা শোনাবে। ওর মাঝে মাঝে মনে হয় এদের যদি কিছু করতে পারতো
ও এমনিতেও খুব রাগী। একদিন রেগে বলেছিল অনেক কিছু, কিন্তু ওরা কানে নেয়নি। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখা করাবো তোমার ভাইয়ার সাথে। আমাকে ধাক্কা দিবেন না। তার কোনো প্রয়োজন দেখছি না, কারণ চিঠিটা তুমি লেখনি। আচ্ছা, এই চিঠিতে কি আছে বলুন তো, আমাকেও দিন, আমিও একটু পড়ি। আচ্ছা, তোমাকে দেখতে তো অনেক ছোট লাগছে, তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আইজান অবাক হয়ে বলল। কি ইন্টার ফার্স্ট ইয়ারে? ও মনে মনে ভাবল তার শুভ্রপরী এখন আর ছোট্ট নেই, অনেকটাই বড় হয়ে গেছে। তখন ওই মেয়েগুলো ওদের কাছে এসে বলল, আরে বা আইজান, তুই তো দেখি খুব এগিয়ে। মেয়েটা একটু আগে তোকে লাভ লেটার দিল আর এখনই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? তুমি ভালো করেই জানো আনিকা আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, আর এটাও জানো তুমি যে এই চিঠিটাও না তোমরা দিয়েছো, কিন্তু এবার একটু ভুল জায়গায় লেগে গেছে, বুঝলে তো? তখন ইরফান এলো। ইরজা ভাইয়া বলে ইরফানের কাছে গেল। মেয়েরা তা দেখেই ওখান থেকে চলে গেল, কারণ সব জায়গার পর ইরফান কি করবে ওদের জানা নেই। ইরজা ইরফানের সাথে কথা বলল। তখনই ইরফান বলল, আয় তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আইজান, যে আমার সাথে আমাদের বাড়িতে গিয়েছিল। ও আচ্ছা। বর্তমান। ইরজা পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছে। পুরনো স্মৃতি মনে করেই ওর মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণ বৃষ্টি ভেজার জন্য ওর খুব ঠান্ডা লাগছে, শরীরটা ভিজে সাদা হয়ে গেছে। এখন অবশ্যই বৃষ্টিটা নেই, কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ও দেখতে পেল আইজান চলে যাচ্ছে। ও আস্তে আস্তে হাত বাড়িয়ে বলল, আইজান প্লিজ যাবেন না এখন। আইজান। আইজান চলে গেল, আর ওখানেও ঝাপসা চোখে কাউকে দৌড়ে আসতে দেখলো। ও আর নিজেকে সামলাতে পারল না, ঢলে পড়ল ধরণীর বুকে। কিন্তু পড়ার আগেই ইমদাদ ওকে ধরে ফেললো। বৃষ্টি কমার পরেই ইমদাদ বাড়ি থেকে বেরিয়ে বোনকে খুঁজতে। ইমদাদ ইজাকে ডাকতে লাগলো। ফুল বনু, কি হয়েছে তোর? তখনই ইজা আস্তে করে ছোট বলল, ভাইয়া, উনি আজও চলে গেছেন ভাইয়া, উনি আমার ডাক শোনেননি। বলতে বলতেই ইরজা অজ্ঞান হয়ে গেল। ইরজা কি বলল ইমদাদ বুঝতে পারল না। ইমদাদ তাড়াতাড়ি করে ইরজাকে বাড়ি নিয়ে এলো। বোনের অবস্থা থেকে ইমদাদের চোখটা ভিজে উঠল। ইরজার সাথে ইমদাদও ভিজে গেছে। এদিকে বাড়ির সবাই চিন্তা করছিল। হুট করেই কলিং বেল বাজাতে ইরফান তাড়াতাড়ি করে দরজা খুলল, আর অচেতন অবস্থায় ইরজাকে দেখে বলল, ইমদাদ, কি হয়েছে ওর? ভাইয়া, আগে ওকে চেঞ্জ করাতে হবে, অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার জন্য অজ্ঞান হয়ে গেছে, জ্বর আসছে বোধ হয়। ইস্তেক চৌধুরীরাও ওখানেই ছিল। ফায়জা দৌড়ে এলো ইরজার কাছে। ইমদাদ গিয়ে ইরজাকে রুমে দিয়ে এলো। ফায়জা আর আইরিন ওকে চেঞ্জ করিয়ে দেয়। আয়েশা চৌধুরী কিছু করতে চাইলেও এগোলো না, কারণ এগোনোর সাহস নেই। ইরফান আর ইমদাদ বোনের জন্য অস্থির হয়ে উঠল। দিন দিন ওদের বোন যে শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর কারো চোখের পানি ইরজা মুখের উপর পড়তে চোখ খুলল। ইমদাদ ইয়াদ ওর মাথার কাছে বসে কাঁদছে। ইয়াদকে দেখেই ও তাড়াতাড়ি করে উঠল। ও তো মাঠে ছিল, এখানে এলো কি করে? সব ভাবনা সাইডে রেখে নিজের সন্তান ইয়াদকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার বাবাটার? কাঁদছো কেন? ইয়াদ কাঁদতে কাঁদতে বলল, জানো তোমাকে কত ডাকছিলাম, তুমি উঠছিলেই না। বিকেলে আমি ওই দাদুটার কোলে ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠেই দেখলাম তুমি আমার পাশে শুয়ে আছো। তোমাকে ডাকলাম, তুমি তো উঠলেই না, তাই আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ইরজা ইয়াদকে কিছু বলল না, জড়িয়ে ধরে বসে রইল। ইরজার জ্বর এসেছে, ও বুঝতে পারছে, কিন্তু সবকিছুই আগে এই সন্তান। ইরজা দেখতে গেল ইয়াদ ঘেমে যাচ্ছে, তাই ও বলল, ওকে আমার রাজকুমার, এখন তুমি তোমার মামুনির কাছে যাও, তোমার আম্মু একদম ঠিক আছে। ইয়াদ কিছুই বলল না। ইরজার কোল থেকে নেমে চলে গেল। ইয়াদ বুঝতে পারলো তার মায়ের কষ্ট হচ্ছে। ও গিয়ে নিচে খবর দিল ওর মা উঠে পড়েছে। ইরফান আর ইমদাদ তাড়াতাড়ি করে বোনের রুমে চলো। তাই দেখে ইরজা মুচকি হাসলো। ইরফান বলল, বনু, ঠিক আছিস? একদম ঠিক আছি, শুধু একটু জ্বর এসেছে। ভাবিকে খাবার আনতে বলো।
খেয়ে ওষুধ খাবো। আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, না হলে আমার প্রাণ কষ্ট পাবে। তখন ইমদাদ একটু রাগ দেখিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাস জানিস? যখন তখন বৃষ্টিতে ভিজতে গেলি কেন? বৃষ্টি বিলাস করতে ইচ্ছে হলো তাই। তোকে সবসময় মারের ওপর রাখা উচিত, তাহলে যদি একটু ঠিক হোস। আমি বেঠিক ছিলাম কবে? আমি সবসময় ঠিকই ছিলাম, শুধু মানুষ আমায় বুঝলো না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইরফান গিয়ে বোনের কপালে হাত রেখে চেক করলো। তখনই আইরিন ঢুকলো খাবার নিয়ে। ইরফান খাবারটা নিয়ে বোনকে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলে ওরা চলে গেল। ইরজা একটু একা থাকতে চাইছিল। দুদিন পর আজ ইশতিয়াক চৌধুরী চলে যাবে। অবশ্য পরের দিনই যেতে চেয়েছিল, কিন্তু ইরফান যেতে দেয়নি। আজ তিশার ঢাকায় শিফট করার হবে। এই 2 দিন ইরজার বাড়ির কারোর সাথেই তেমন কথা বলা হয়নি। এমনিতেও ওর বাড়ির বেশি থাকে না। সকালে ইরজার রুমে কিছু করছিল, তখন ইশতিয়াক চৌধুরী আসলেন আর বললেন, আসবো ইরজা? আরে বাবা আসো আসো। ইশতিয়াক চৌধুরী গিয়ে চেয়ারে বসলেন কেমন আছো আর এখন? বললেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এ 2 দিন তো কথাই হলো না। ইয়াদ দেখি অনেক বড় হয়ে গিয়েছে। তা সবাইকে দেখলাম, মিস্টার ইশাক চৌধুরীকে তো দেখতে পেলাম না। নাকি ওনার মেয়ের উপর ওনার কোনো টান নেই? ইশতিয়াক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইসহাককে জেলে দিয়েছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। একথা শুনে ইরজা অবাক চোখে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো আর বলল, তুমি ওনাকে জেলে দিয়েছো, কিন্তু কেন? আমার ছেলের খুনিকে কি করে শাস্তি না দিতাম, আর কত সহ্য করব? ছেলের খুনি তুমি কিভাবে? না মানে তোমার বাবা আমাকে একটা চিঠি দিয়েছিল, তোমার মনে আছে? সেখানে কি লেখা ছিল তুমি জানতে চেয়েছিলে, তাই না? তোমার বাবা আগে থেকেই সব জানতো ইসহাকের ব্যাপারে। এমপি শরীফুল আলমের সাথে সেও সব কাজে জড়িত ছিল। এমনকি তোমার বাবার মৃত্যুর পেছনেও সে দায়ী। তোমার বাবার কাছে ইসহাক আর শরীফুল আলমের অবৈধ কাজের একটা ভিডিও ক্লিপ ছিল। সেই ক্লিপটা তোমরা অনেক খুঁজেছো। সেই ক্লিপটা তোমার বাবা আমায় পাঠিয়েছিল, কারণ তোমার বাবা জানতো আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। তাই তোমার বাবা জানতে চেয়েছিল ইসহাকের অবৈধ কাজের জন্য আমার কি মতামত। তোমার বাবা আর আমার মাঝের দূরত্বের কারণ ছিল ইসহাক, তাই ও আমার কাছে জানতে চেয়েছিল আমি ইসহাককে শাস্তি দিব কিনা। তাছাড়া ও আমার ভাই হলে কি হবে, ওর সবসময় ইচ্ছে ছিল আমার সব সম্পত্তি ভোগ করতে। যেদিন শরীফুল আলম ধরা পড়লো সেদিন ইসহাক বুঝতে পেরেছিল ওকেও হয়তো বা আইজান ধরে ফেলবে। তাই তো সেদিন নিজেকে বাঁচানোর জন্য তোমাদের উপর অ্যাটাক করেছিল, আর সেখানেই তো। ইশতিয়াক চৌধুরী এতটুকু বলেই থেমে গেলেন। ইরজার চোখের পানি চিকচিক করছে। ও নিজেকে সামলিয়ে বলল, আয়েশা চৌধুরীর সাথে তুমি কথা বলো না, তাই না? কথা বলি না, এটা ওর ভুলের শাস্তি। ও বিনা দোষে ইসহাকের কথাই তোমাকে শাস্তি দিয়েছে। ওইরকম অসুস্থ শরীর নিয়ে তোমাকে বের করে দিয়েছে। চিঠিতে তোমার বাবা এটাও লিখেছিল তুমি আমার ছেলের বউ হলে আমি যেন তোমাকে দেখে রাখি, কিন্তু আয়শা আমাকে আমার কথা রাখতে দেয়নি। ইরজা কিছু বলল না। ইশতিয়াক চৌধুরী উঠতে উঠতে বললেন, আজ চলে যাচ্ছি, তাই মনে হলো তোমাকে এই কথাগুলো বলা দরকার, তাই বলে দিলাম। অবশ্য ইসহাকের বিষয়টা যদি আগেই দেখতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। এখানে আমারও ভুল আছে। ইসহাক যে তোমাদের উপর অ্যাটাক করেছিল আমি জানতে পারি তার 2 বছর পর। ও কাউকে বলছিল এই কথাগুলো, তখনই বুঝতে পারি ও কি করেছে। তাই পুলিশের কাছে সকল তথ্য প্রমাণ দিয়ে ওকে পুলিশে ধরিয়ে দেই। ইশতিয়াক চৌধুরী উঠে চলে গেল। এই সব কিছু বাইরে থেকে আয়েশা চৌধুরী শুনলেন। ইশতিয়াক চৌধুরী চলে যাওয়ার পর ইরজা ফোন বের করে আইজানের একটা ছবি বের করে বেলকনিতে চলে গেল। ইরজার ভীষণ কান্না পাচ্ছে। সেদিনের কথাগুলো মনে পড়ছে। ও ভাবতে লাগলো সেদিন কি হয়েছিল 5 বছর আগে। আইজানের ইরজা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। হুট করেই ইরজা বলল, চলুন এখন বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে। ঠিক বলেছ, ওইদিকে মা টেনশন করবে আবার। আইজান আর ইরজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। হুট করে আইজান বলল, শুভ্রপরি, একবার ভালোবাসি বলবে? ভালোবাসি। কাকে ভালোবাসি এটা বলবে না? আরে বাবা, আপনি তো বললেন ভালোবাসি বলতে, তাই ভালোবাসি বললাম। আমাকে ভালোবাসো না? বাসি তো।
আমায় ভালোবাসো কেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভালোবাসা সবাইকে নিবেদন করো, তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তার চেয়ে অধিক ভালোবাসা বিদ্যমান। তাই বুঝি? হাঁটতে হাঁটতে হঠাৎ আইজান থেমে যায়। ইর্জার সামনে তাকিয়ে দেখতে পায় কতগুলো লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। তা দেখেই আইজান বলল, কারা তোমরা? এইভাবে আমাদের পথ আটকিয়েছো কেন? তখনই একটা লোক আওয়াজ পাওয়া গেল। তোদের শেষ করতে। লোকটা কথা বলতে বলতেই সামনে এলো। মুখটা স্পষ্ট হতেই আইজান চমকে গেল। পরশকে দেখে আইজান অবাক কণ্ঠে বলল, পরশ তুই? তখন পরশ বলল, আমি। তুই কি ভেবেছিলিস তোরা আমাদের সব লুট করবি আর আমরা বসে বসে দেখব? অবৈধ কর্মকাণ্ডে বস হচ্ছে আমি, এই পরশ। আমরা মানে? তখনই কেউ এসে ইরজার মাথায় খুব জোরে বাড়ি মারল। ইরজা মাটিতে পড়ে যায়। তখন আইজান ওর দিকে আসে। তখন আইজানকেও পেছন থেকে আঘাত করে। তখনই কারো ডাকে ইরজার স্মৃতি থেকে বেরিয়ে আসে। ও পেছনে তাকিয়ে দেখে ওর পেছনে আয়েশা চৌধুরী দাঁড়িয়ে আছে। হুট করে আয়েশা চৌধুরীকে ইরজাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, আমাকে ক্ষমা করে দাও ইরজা, আমি তখন পুত্র শোকে পাগল হয়েছিলাম, তাই তোমার উপর অন্যায় করে ফেলেছি। তখনই ইরজার নজর পড়ল সামনের দিকে। আইজান ওর সামনে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সামনে আইজানকে দেখে ও চোখ বন্ধ করে নিল, আর চোখ খুলে ও আর আইজানকে দেখতে পেল না। এটা ভেবে ও একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা এত দূরে তবুও মায়ায় জড়িয়ে রেখেছে সাংঘাতিক ভাবে। আয়েশা চৌধুরী ইরজাকে সামনে এনে দুহাত ধরে বলল, ইরজা, আমাকে মাফ করে দাও। আমি কিছু বুঝতে পারিনি। আমি তো তখন জানতাম না সবকিছুর পেছনে ইসহাকের হাত আছে। আমি তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। সেদিন আমারও কষ্ট লাগছিল তোমাকে বের করে দিতে, কিন্তু আমি নিরুপায় ছিলাম। তুমি প্লিজ সব ভুলে আমাকে মাফ করে দাও। আমি যে আর পারছি না। তুমি চলে আসার পরই আমি বুঝতে পেরেছিলাম আমি কি ভুল করেছি। আমি চাইনি তোমার সাথে খারাপটা করতে। তখন ইরজা চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু করেছিলেন তো আপনি। আর কি বললেন? ভুলে যাব? কি করে ভুলে যাব আপনি বলুন? যার চোখের সামনে তার স্বামীকে আঘাত করা হয়েছিল, এমনকি সে নিজেও অসুস্থ ছিল, সেই মেয়েটাকে আপনি কি করে বলতে পেরেছিলেন যে তার জন্যই তার স্বামী দুনিয়ায় নেই? সব দোষ আপনি তার ঘাড়ে চাপিয়েছেন। এমনকি অসুস্থ অবস্থায় তাকে বের করে দিয়েছিলেন। আপনি জানেন তখন আমার মনের অবস্থা কিরকম ছিল? আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বোঝা উচিত ছিল যেভাবে আপনার সন্তান হারিয়ে গেছে তেমন তো আমার জীবনসঙ্গীও হারিয়ে গেছে। আপনি বুঝতে চাননি ভালোবাসার মানুষটা আপনার সামনে হারিয়ে গেলে কেমন লাগবে আপনার। কথাগুলো বলতে বলতে ইরজার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আয়েশা চৌধুরী তো কাঁদছেনি। ইরজা নিজেকে সামলিয়ে বলল, আমি আমার অতীতে ফিরতে চাই না। এখন আমি আমার বর্তমান আর আমার ইয়াকে ভালো রাখতে চাই। আর আল্লাহ যদি চান ভবিষ্যতে উত্তম কিছু হবে, আমি সুখী হব। আপনি প্লিজ এখন যান। আমি জানি না, হয়তো আপনাকে খারাপ কিছুও বলে দিতে পারি। আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না, আপনি প্লিজ চলে যান। আয়েশা চৌধুরী কাঁদতে কাঁদতে চলে গেল। ইরজা ফ্লোরে বসে পড়ল। ওর মনে পড়ল 5 বছর আগে আয়েশা চৌধুরী ওর সাথে কি কি করেছিল। আজান সে রাতের পর আর পাওয়া যায়নি। ওরা যে গাড়িতে ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা সকলেই জানতে পারে। মূলত ইশরাক চৌধুরী গল্পটা সাজিয়েছিল তেমন ভাবেই। ওদের গাড়িটা নাকি একটা বড় গাছের সাথে ধাক্কা লেগেছিল। তার পাশেই একটা খাদ ছিল, সেই খাদে নাকি আইজান পড়ে গেছে বলেই সকলের ধারণা। কেউ আইজানের বডি দেখতে পায়নি, তবে আইজানের ঘড়ি, ওয়ালেট আর কিছু জিনিস দেখে সবাই বলে আইজান মারা গেছে। কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়। ইরজা হাতে আর মাথায় ব্যথা পেয়েছিল। ইশতিয়াক চৌধুরী ইরজার ট্রিটমেন্ট করিয়ে বাড়ি নিয়ে যায়। ইরজা ঢুকে ড্রয়িং রুমে আসতেই আয়েশা চৌধুরী হুট করেই ইরজার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুমি এই বাড়িতে পা রেখেছো কোন সাহসে? আজ তোমার জন্য আমার ছেলেটা আমাদের মাঝে নেই। ইরজা কিছু বলছে না, ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখন ইশতিয়াক চৌধুরী বলল, তোমরা পাগল হয়ে গিয়েছো? কি বলছো এসব? এখানে ইরজার কি দোষ? অ্যাক্সিডেন্ট কি বলে কই আসে?
এটা জাস্ট একটা দুর্ঘটনা। বাহ বাহ, তুমি দেখছি এই মেয়েটার হয়ে কথা বলছো। তোমার ছেলের জন্য কি তোমার একটুও খারাপ লাগছে না? অবশ্য আইজানকে তুমি কখনো ভালোই বাসোনি, আইজানের সাথে মিশতেই পারোনি, তাই তো আইজান সবাইকে তুমি করে বললেও তোমাকে আপনি করে বলতো। কিন্তু এই মেয়েটা কয়েকদিনেই তোমাকে আপন করে নিল, যে তুমি করে বলে কত আবদার তুমি পূরণ করেছো। তুমি কখনো আইজানকে তোমার ছেলে বলে ভাবোইনি? ইশতিয়াক চৌধুরী আর সহ্য করতে না পেরে আয়েশা চৌধুরীর গালে একটা থাপ্পড় মেরে দিলেন আর বললেন, পাগল হয়ে গিয়েছো তুমি। তুমি অসুস্থ মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছো। এই মেয়েটার কথা তোমরা কেউ ভাবছো না, নিজেরটাই দেখে যাচ্ছ। এই মেয়েটা কি কি সহ্য করেছে তোমরা তা দেখছো না। তুমি আমায় মারলে, যা কিনা আমাদের এত বছরের সংসারে হয়নি। এই মেয়েটার জন্য তুমি আমাকে মারলে, যার জন্য কিনা তোমার ছেলে হারিয়ে গেল। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। কয়েকদিন আগেই বাবাকে খেয়েছো, আর এখন স্বামীকেও। তোমার জন্য আমার সংসারে আগুন লেগেছে। তুমি কোনো সংসারের জন্য ভালো কিছু নাও। ইরজার হাত ধরে টানতে লাগলো আয়েশা চৌধুরী। ইরজাও বিনা বাক্যে তার সাথেই চলে এলো, কারণ ইরজা ইসহাক চৌধুরীকে সহ্য করতে পারছিল না। ইশতিয়াক চৌধুরীর দিলেও কোনো লাভ হয়নি, আজ যেন ওনার উপর কেউ ভর করেছে। উনি দরজার সামনে এসেই ইরজাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ইরজার মাটিতে পড়ে গেল। ইশতিয়াক চৌধুরী ইরজাকে বলে এগিয়ে যেতে চাইলে আয়েশা চৌধুরী বললেন, যে এখন এ বাড়ির বাইরে পা রাখবে, তাকেও আমার জীবন থেকে একেবারের জন্য বিদায় করে নিতে হবে। ওকে বের করে দেওয়ার আরেকটা কারণ, আমার ছেলেটা ওকে এই বাড়িতে এনেছিল। এখন যখন ও নেই, তাই এই মেয়েটার থাকারও কোনো অধিকার নেই। এই মেয়েটাকে যতবার দেখবো ততবার মনে হবে এই মেয়েটার জন্য আমার ছেলেটা আজ নেই। আজ থেকে এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও তুমি, আমি তোমার চেহারা দেখতে চাই না। আল্লাহ যেন তোমার চেহারা আর আমাকে না দেখায়। ইসহাক কিছুই বলল না, ও শুধু এক দৃষ্টিতে আয়েশা চৌধুরীর দিকে তাকিয়েছিল। এই মানুষটাই এতদিন ওর মা হয়ে উঠেছিল। ইশতিয়াক চৌধুরী কাউকে পরোয়া না করে ইরজাকে উঠিয়ে বলল, এটা তোমার প্রাপ্য নয় ইরজা। আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিব। আর হ্যাঁ, তুমি নতুন করে তোমার জীবন শুরু করবে। এই 2 মাস মনে করো একটা দুঃস্বপ্ন ছিল। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। বলেই ইশতিয়াক চৌধুরী ইরজার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। ইরজার ভেতরে কোনো অনুভূতি কাজ করছে না, যে যা বলছে তাই করছে। ইরজার ঢাকায় একটা বাড়ি ছিল, রাস্তা থেকে ইশতিয়াক চৌধুরী ওদের জানিয়ে দিয়েছিল। ইশতিয়াক চৌধুরী ইরজাকে ওদের হাতে তুলে দিয়ে বাড়িতে আসে। এই জন্যই ও শুধু ইশতিয়াক চৌধুরীর সাথেই কথা বলতো আর সবাইকে এড়িয়ে চলতো, কারণ একমাত্র ওই মানুষটারই সঙ্গে ছিল। ইরজা সেদিন ওর রুমে গিয়ে সব কিছু ভেঙে ফেলে চিৎকার করে কাঁদছিল। এত কষ্টের ভার ও বইবে কেমন করে? তার কয়েকদিন পরেই জানতে পারে ইরজা প্রেগনেন্ট। ও যেন বাঁচার নতুন দিশা পায়। 1 বছর ওখান থেকে তারপর ইয়াদ জন্ম নিল। ওরা গ্রামে চলে আসে। আয়াজ দৌড়ে আম্মু আম্মু করে আসছে। ইয়াদ আসছে দেখে ইরজা তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল আর মিথ্যা হাসি ফুটিয়ে বলল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? ওই দাদুগুলো এখন বাড়ি যাবে, তুমি তাদের বিদায় জানাবে না? তুমি জানো ওই দাদুটা কি ভালো, আমাকে কত আদর করেছে। তাই বুঝি? এখন চলো, নিচে যাবে তো? যাবো। ইরজা নিচে চলে এলো। ও আসতেই ওর ফোনে একটা কল। ওপাশ থেকে তা শুনলো। তা শুনেই ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে, সাথে ঠোঁটের কোণে হাসি। বাকি গিয়ে ওর প্রতিক্রিয়া বুঝতে পারছে না। ও শুধু বলল, আমি এখনই আসছি। ও দৌড়ে উপরে যেতে নিল। তখনই ইরফান বলল, বনু, কি হয়েছে? ও চিৎকার করে বলল, ভাইয়া, আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমি হারিনি ভাইয়া, আমি জিতে গেছি। ও রেসপন্স করছে, ও ফিরে আসবে আমার কাছে। ও ফিরছে ভাইয়া, ও ফিরছে। আজ আমি অনেক খুশি। ইরজা দৌড়ে উপরে গেল। ইরফান আর ইমদাদ খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরল। আইরিনের মুখেও হাসি ফুটে উঠল। ও যেন ঈদের ঈদ। বাকিরা কেউ কিছুই বুঝতে পারছে না। ইশতিয়াক চৌধুরী বললেন, কি হয়েছে? আমরা কিছুই বুঝতে পারছি না।
বড় বাবা, আজকে তোমারও খুশির দিন। এখন তুমি শুধু আমাদের সাথে চলো। তখনই ইয়াদ এগিয়ে গিয়ে বলল। মাম্মু কি হয়েছে বলো তো? ইরফান ইয়াদকে কোলে নিয়ে ফিসফিস করে বলল। তোমার বাবা ফিরে আসছে। কথাটা শুনে ইয়াদ খুশিতে ইয়ে বলে উঠল, কারণ ও ওর বাবাকে চেনে। ও নিজেও অপেক্ষা করছিল ওর বাবার ফেরার জন্য। ইরজা খুশি মনে রেডি হচ্ছে, তখন পাশ থেকে শুনতে পেল। আজ থেকে আমাকে কি হারিয়ে ফেলবে শুভ্রপরী? আপনার বিচরণ তো আমার মাঝে, তাহলে হারিয়ে ফেলবো কেন? আপনি আমার মন, আমি যখন তখন আপনার সাথে কথা বলতে পারি। আজ যে তোমার এই প্রেমিক পুরুষের বিদায়ের পালা। ইরজা হাসলো, তা দেখে তার প্রেমিক পুরুষ অভিমান বলল। আমার বিদায় এত খুশি হচ্ছ কেন? তখন ইরজা মুচকি হেসে বলল। কারণ আপনার বিদায় আমায় আরো সুখে ভরিয়ে দেবে। আজ থেকে আপনি মুক্ত আমার থেকে। ধন্যবাদ আমার দুঃসময়ে আমার সঙ্গ দেওয়ার জন্য। তুমি চেয়েছো তাই আমি দিয়েছি, মূলত তুমি নিজেই তোমার সঙ্গী। তবে আজ এটা ভেবে আমি খুশি, আমায় আর দরকার নেই তোমার। আজ থেকে তোমার আসল প্রেমিক পুরুষ তোমার সাথে থাকবে। আমাকে না ছুতে পারার দুঃখ ঘুচবে তোমার, আমাকে রাখতে না পারার বেদনা থেকে মুক্তি পাবে। আমাকে আলবিদা বলবে না। ইরজার চোখে পানি চিকচিক করছে। ইরজা মুচকি হেসে বলল, আলবিদা মাই ডিয়ার প্রেমিক পুরুষ। আলবিদা শুভ্রপরী। ইরজা চোখ বন্ধ করলো, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো, আর চোখ খুলে সামনে কাউকে দেখতে পেল না। তখন ইরজা মুচকি হেসে বলল, প্রতিটা মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে, যেমনটা আমি ছিলাম এতদিন। ওদের হাসপাতালে একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে ইরজা। আজ অজানা আনন্দের অনুভব হচ্ছে, সাথে ভয় হচ্ছে যদি খারাপ কিছু ঘটে। বাকি সবাই ইরজাকে পর্যবেক্ষণ করছে। ইরফান ইরজার কাঁধে হাত রেখে বলল, যা ভেতরে যা, দেখবি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া ভয় হচ্ছে যদি ওর কিছু মনে না থাকে। একটা মানুষ সারা জীবন কষ্ট পেতে পারে না, রবের পরিকল্পনা উত্তম, কষ্টের পরেই আছে সুখ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইরজা বড় একটা শ্বাস নিয়ে ভেতরে ঢুকলো। বাকিরা কেউ কিছু বুঝতে পারছে না। সামনে ব্যক্তিটা আধশোয়া হয়ে বসে আছে, দৃষ্টিটা জানালের দিকে। ইরজা বলল, আসসালামু আলাইকুম। কারো সালাম শুনে লোকটা ইরজার দিকে তাকালো। লোকটা মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি নিশ্চয়ই ডাক্তার, তাই না? ইরজার এখন ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ইরজার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ও নিজেই সামলিয়ে বলল, আমি ডাক্তার। আচ্ছা, আমি কতদিন যাবত এখানে আছি? না মানে কোমায় ছিলাম। কেন? আরে বলুন না। 5 বছর 2 মাস 7 দিন 4 ঘন্টা 20 মিনিট। আপনি তো দেখছি অনেক ভালো মনে রাখতে পারেন। ইরজা কিছু বলল না। তখন লোকটা বলল, এতদিন আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি শুভ্রপরী? শুভ্রপরী কানে যেতেই ইরজা যেন থমকে গেল। তার মানে আয়জানের সবকিছু মনে আছে। ইরজা দৌড়ে গিয়ে আয়জানকে জড়িয়ে ধরলো আর কাঁদতেই লাগলো আর বলল, আপনি আপনার কথা রাখেননি। আপনি তো বলেছিলেন আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না। আপনি আপনার কথা রাখেননি। আপনি জানেন এতদিন আপনার শুভ্রপরী কতটা কষ্টে ছিল। শুধু ইয়াদ ছিল বলে, না হলে আমি কবেই মরে যেতাম। আয়জান ইরজাকে কাঁদতে দিল। কিছুক্ষণ পর ইরজা কান্না থামিয়ে আয়জানকে বলল, এই ইয়াদটাকে তুমি কাঁদছিলে বলে তোমায় আর ডিস্টার্ব করলাম না। এই তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে আবার। আরে থামুন থামুন, ইয়াদ হচ্ছে আমাদের ছেলে। ও আচ্ছা, কি আমাদের ছেলে আছে? বলতে বলতে আয়জান ওর চোখ ছলছল হয়ে উঠল। একজন বাবা এত বছর পর যখন জানতে পারে তার একজন ছেলে আছে, তখন তার অনুভূতি কি রকম হতে পারে। আয়জান বলল, কোথায় আমাদের ছেলে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? বড় হয়ে গেছে। ইরজা বাইরে গিয়ে ইয়াদকে নিয়ে এলো আর সবাইকে 5 মিনিট পর আসতে বলল। ইয়াদকে পেয়েই আয়জান ওকে জড়িয়ে ধরলো, কতগুলো চুমু দিল। তখন ইয়াদ বলল, বাবা, আমি তোমাকে কত কথা বলতাম, তুমি কি শুনতে পেলে? কিন্তু তুমি তো কিছুই বললেই না, শুধু শুনতে। তখন আয়জান হেসে বলল, সরি সোনা, তোমার সাথে কথা বলতে পারিনি। তবে এখন থেকে তোমার সব কথা শুনবো আর তোমার সাথে খেলবো। সত্যি? সত্যি। ইরজা মুগ্ধ চোখে বাবা ছেলের ভালোবাসা দেখছে। তখনই ইরফান সবাইকে নিয়ে ঢুকলো। চৌধুরী পরিবারের সবাই তো অবাক।
এ কাকে দেখছে তার? তার মানে আইজান মারা যায়নি? আয়েশা চৌধুরী ছেলেকে দেখেই দৌড়ে ছেলেকে ধরে কেঁদে উঠল। আইজানও মাকে জড়িয়ে ধরলো, ফায়জাও তাই। ইয়াদ তখন ইজার কোলে। তখন ইশতিয়াক চৌধুরী বললেন, তার মানে আইজান বেঁচে ছিল, আর আমরা ভেবেছিলাম আইজান মারা গিয়েছে, কিন্তু এটা কি করে হলো? তখন ইসা বলল, আমি বলছি, আপনারা জানেন তো কারা আমাদের উপর হামলা করেছিল আর পরে অ্যাক্সিডেন্টের নাটক করিয়েছিল? ওখানে তিশার মাও ছিল। তিনি বললেন, হ্যাঁ জানি মিস্টার ইসাক চৌধুরী। ইসা ওনার দিকে তাকালো। তিশার মা সব জানার পরে ইসাক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আয়েশা চৌধুরী তাকে কোথাও যেতে দেয়নি। ইসা প্রথম যেন সব বলতে লাগলো। যেদিন আইজানের মাথায় বাড়ি দেওয়া হয়, আইজান একটু সরে যায়। আরেকটা বাড়ি মারতেই যাবে, তখনই আইজান লাঠিটা ধরে ফেলে আর লাঠিটা দিয়ে সকলকে মারতে থাকে। ইজার কষ্ট হলেও ও উঠে পড়ে। তখনই ইসাক চৌধুরী ইজার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আইজান ওখানেই থেমে যা, না হলে তোর বউকে এখানেই মেরে ফেলবো। আইজান ইজাকে এ অবস্থা দেখেই ও থেমে যায়। তখনই ওর মাথায় পেছনে আরেকটা বাড়ি মারে রড দিয়ে। ইজাকে ধাক্কা মেরে আইজানের কাছে যায়। তখন পরশ ইজার হাতে বাড়ি মারে। ইজা ঠিক আইজানের সামনে পড়ে যায়। আইজান এক দৃষ্টিতে ইজার দিকে তাকিয়ে আছে। আইজান চাইছে ইজার দিকে এগোতে, ইজাও তাই। তখন পরশ বলল, আরে আঙ্কেল দেখুন তাদের ভালোবাসা, এরকম একটা ভালোবাসাকে আলাদা করতে মজাই লাগছে, কিন্তু নিজেকে ফাঁসানো লাগছে। এখন কি করি বলুন তো? বেশি কিছু করতে হবে না, তুমি আইজানের বুকে একটা গুলি করে দাও, বাকিটা আমি দেখে নেব। আর ওর বউকে? ওর বউকে কিছু করতে হবে না, কারণ এখন এটা হবে অ্যাক্সিডেন্ট। আর ও যদি বেঁচে ফিরে তাহলে আয়েশা চৌধুরীকে বুঝিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। ইসাক চৌধুরী ইজার সামনে গিয়ে বলল, আজ এখানে যা হলো তা যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করো, না হলে তোমার বাবা আর আইজানের যা হলো ইশতিয়াক চৌধুরী, আয়েশা চৌধুরী আর ফাইজা সাথে এটাই হবে। তুমি জানো তোমার বাবা মা আমার সম্পর্কে সবকিছু জানে, তবুও কিছু বলিনি, তো বুঝতেই পারছো। ইসা কষ্ট করে উঠে ইসাক চৌধুরীর কলার ধরল। কিছু করতে যাবে তখনই পরশ আইজানের বুকে গুলি করে দেয়। ইরসা আইজানের বলে চিৎকার দেয়। পরশ আরেকটা গুলি করবে, তখনই ইরসা গিয়ে ওর হাত থেকে বন্দুক ফেলে দেয়। তখন পরশ আরেকটা লাঠি দিয়ে ইরজার মাথায় মারে। ইরজা নিচে পড়ে যায় ও শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। তখন ইসাক চৌধুরী হেসে বলল, অনেক হয়েছে, আর মারামারির দরকার নেই। এখন ওদেরকে গাড়িতে ওঠাও আর গাড়ি স্টার্ট দাও। ভাগ্য যদি সহায় থাকে তাহলে ওরা বাঁচতে পারবে, তবে আইজান যে শেষ ওটা শিওর। আইজান আর ইরজাকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। তখন ইরজার জ্ঞান আছে। আইজানকে ড্রাইভিং সিটে আর ইরজাকে তার পাশে। ইরজা বুঝতে পারলো আইজান এখনো বেঁচে আছে। গাড়ি স্টার্ট করে দিয়ে ওরা নিজেকে মতো করে গেল। গাড়ির দিকে এদিকে যাচ্ছে। ইরজা কোনো রকম স্টিয়ারিং ঘোরাতে লাগলো, কারণ ও ড্রাইভিং জানতো। ইরজার পাশে ফোন ছিল। ইরজা কোনো রকম ইরফানকে ফোন দিল। ইরজা ইরফানকে জানালো। তখনই একটা গাড়ি ওদের সামনে এলো আর ইরজা কোনো রকম গাড়ি ঘুরিয়ে নেয়। তখনই একটা গাছের সাথে ধাক্কা লাগে। ইরজা অজ্ঞান হয়ে যায়। তখন কিছুক্ষণ পর ইরফান আর ইমদাদ ওখানে পৌঁছে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার জানান আইজান বেঁচে আছে, কিন্তু ঘুমায় আছে। কবে ফিরবে সেটা বলতে পারছে না, আর ফিরলেও ও পুরনো জিনিস ভুলে যেতে পারে। ইজার জ্ঞান ফিরে আসলেও ও আইজানের জীবনের ঝুঁকির জন্য আইজানকে লুকিয়ে রাখে, ফলে আইজান খাদে পড়ে গিয়েছে। ইসাক চৌধুরী থ্রেটের জন্য ও কাউকে কিছু জানায়নি, কিন্তু পরশকে তার উচিত শিক্ষা দিয়েছে ইসাক চৌধুরীকে না দিলেও। ইশতিয়াক চৌধুরী খবর পেয়ে হাসপাতালে যায়। উনি ইরজাকে নিয়ে আসে। তারপর তো সবই জানেন। বর্তমান সব শুনে কারো মুখে কোনো কথা নেই। আয়েশা চৌধুরী এক দৃষ্টিতে ইরজার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা ওনার ছেলেকে বাঁচানোর জন্য কত কিছু করেছে, অথচ এই মেয়েটাকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আয়েশা চৌধুরী ইরজার কাছে এসে অসহায় কণ্ঠে বলল, যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এখন কি আমরা সব বলে একসাথে থাকতে পারি না?
তখন আইজান বলল। কি হয়েছে মা, তুমি কি করেছো? তখন ইজা বলল, কিছু হয়নি মা, কিছু করেনি, অনেক হয়েছে, এখন আপনি চুপ করুন, রেস্ট নিন। সবাই রুম থেকে চলে গেল। চোর বাবার হাত ধরে আছে। তখন ইজা বলল, রিয়াদ চলো, এখন তোমার বাবা রেস্ট করুক। না, আমি বাবার কাছে থাকবো। তখন আইজান বলল, থাকুক না আমার কাছে। বারে, এখন বাবাকে পেয়ে আম্মুকে ভুলে গেলে? তখন ইয়াদ বলল, আমি তো তোমাকে যেতে বলিনি, তুমি থাকো। দুদিন পর আইজান মির্জা বাড়িতে এসেছে, কারণ ইজা ওদের হাসপাতালে আইজানের একটা কেবিন নিয়েছে। আইজান অনেকটাই সুস্থ। সবাই ড্রয়িং রুমে বসে আছে। হুট করে আয়েশা চৌধুরী বললেন, আমি আমার ছেলে, বৌমা আর নাতিকে বাড়ি নিয়ে যেতে চাই। এ কথা শুনে সকলেই ইরজার দিকে তাকালো। তখন ইরজা বলল, আরো 2 দিন থাকি, তারপর যাওয়া যাবে। এখানে হাসপাতালের সব কিছুর দায়িত্ব তো কাউকে দিতে হবে। এ কথা শুনে ইশতিয়াক চৌধুরী আর আইজান ছাড়া আর সকলে অবাকের চরম পর্যায়ে চলে গেল। তা দেখে ফাইজা বলল, কাহিনী কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তখন আইজান বলল, আমি বলছি, আসলে আমি দেখছিলাম মায়ের থেকে ইজা সবসময় দূরে দূরে থাকে, তাই মাকে ডেকে জিজ্ঞেস করি কি হয়েছে। মা তো বলবেই না। তখন জোর করি আর মা বলে দেয় 5 বছর আগে তিনি ইরজার সাথে কি অন্যায় করেছে। আসলে মা ইচ্ছে করে ওকে বাড়ি থেকে বের করে দেয়নি। কেউ মাকে ফোন করেছিল যে ইরজাকে বের করে না দিলে ইরজাকে মেরে ফেলবে। এমনকি লোকটা এটাও জানায় সে নাকি আমাকে মেরে ফেলেছে, আর অ্যাক্সিডেন্টও সে করেছে। তাই মা ভয় পেয়ে ইরজার ভালোর জন্য ইরজাকে বের করে দিয়েছে। সৌভাগ্যবশত তখন ইরজা আর বাবা বাইরে থেকে শুনতে পায়। এটাই হলো মেন কাহিনী। তখন ওনারা সবাই মিলে যায়, কিছুক্ষণ মেলোড্রামা হয়, এই আর কি। আরে বাপরে, সবার অগোচরে এত কিছু হয়েছে আর আমরা কিছুই জানি না। এ কথা শুনে সকলে হেসে উঠল। 2 দিন পর ইজারা চলে যায় ইজার ভাইদের ধরে। সে কি কান্না! ইয়াদও তাই। সবাই আগেই এসে পড়েছে। ইয়াদ, আইজান আর ইয়াস পেছনের গাড়িতে আসছে। ইজা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে আছে। এই বাড়ি থেকেই ওকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেসব ভেবেই ও একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু সময় জীবন কেমন চলে বুঝতেই পারছে না। আইজান ইরজার অবস্থা বুঝতে পেরে ওর হাত খুব শক্ত করে ধরে বলল, মিসেস ইরজা আজরিন চৌধুরী, এবার যাওয়া যাক। ইরজা মুচকি হেসে বলল, হুম। আইজান ইয়াদকে কোলে নিয়ে আর ইরজার এক হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। আয়েশা চৌধুরী মুচকি হেসে ওদের বরণ করে নিল। রাতে ইয়াদ ঘুমিয়ে পড়েছে। তা দেখে আইজান বলল, শুভ্রপরি, চলো না একটু চন্দ্রবিলাস করে আসি। চলুন। আইজান আর ইরজা ছাদে চলে গেল। ওরা এখন চাঁদে মুখ করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হুট করে আইজান বলল, আজ কয়টা চাঁদ দেখেছো শুভ্রপরি? আপনার ব্যক্তিগত চাঁদ ছাড়া আমি তো একটাই চাঁদ দেখছি। আইজান হাসলো আর বলল, ভালোবাসি বলবে? কেন, ভালোবাসি না বললে কি করবেন? অভিমান করব। আপনার থেকে আমার কল্পনার প্রেমিক পুরুষ বেশি ভালো ছিল। কল্পনার প্রেমিক পুরুষ মানে? আপনি কোমায় চলে যাওয়ার পর আমি কল্পনায় আপনাকে নিজের করে নিতাম, আপনাকে অনুভব করতাম। আপনি আছেন, আমার সাথেই আছেন। এমনকি আজও আমি তার সাথে কথা বলেছি। আপনার আসার খবর শুনে সে আমাকে আলবিদা বলেছে। কথা শুনেই আইজান মুগ্ধ চোখে ইরজার দিকে তাকালো। কতটা ভালোবেসে মানুষ এরকম করতে পারে? আইজান বলল, ভালোবেসে আমাকে তুমি বলবে আপনিটা কেমন লাগে দূরে দূরে? আচ্ছা তুমি। আইজান হাসলো। আইজান ইরজাকে এক হাত জড়িয়ে ধরলো। আইজান বলল, যেদিন তোমাকে বিয়ের জন্য তোমার বাবাকে বললাম সেদিন যে কি রকম নার্ভাস ছিলাম কি বলবো। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তোমার বাবা তাড়াতাড়ি রাজি হয়ে গেল। অবাকই হয়েছিলাম। পরে যখন তোমার বাবা আর আমার বাবার কথা বললো তখন বুঝতে পারলাম কাহিনী কি। সেদিন মনে হচ্ছিল জীবনের বেস্ট কিছু পেয়েছি। তবে সব ঠিক হলে আমাদের বিয়েটা ধুমধাম করে হতো। ইরজার হুট করে মন খারাপ হয়ে গেল। জীবন তো কম খেলা দেখায়নি। দুজনেই চুপচাপ। আইজান হুট করে বলল, ভালোবাসি শুভ্রপরি। আমিও ভালোবাসি প্রেমিক পুরুষ।
দুজনে আর কিছু বলল না, দুজনেই দুজনকে অনুভব করতে লাগলো।